আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি আর হবে, সুইসাইড অ্যাটেম্প করেছে প্রিমা। বারবার বলেছিলাম তোমাকে আমাদের মধ্যে কাউকে ঢুকিও না। দেখলে তো কি হলো। বারবার যে কেন নিজের বিপদ নিজের টেনে নাও বুঝি না। চমকে দুপা পিছিয়ে গেলাম আমি। কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, বেঁচে আছে তো? আমায় কাঁপতে দেখে ইন্তেশার এগিয়ে এলো, 2 হাতে আমায় আগলে নিয়ে বলল, আছে। ওর মায়ের এক পাতা প্রেশারের ওষুধ খেয়ে ফেলেছিল, ভাগ্যিস বেশি দেরি হয়ে যায়নি। হসপিটালে নেওয়ার পর ওয়াশ করে দিয়েছে, এখন ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়ানো হচ্ছে। ও আমায় কখনো মাফ করতে পারবে না তাই না? কাতর চোখে চাইলাম আমি ইন্তেশারের পানে। ও আমার গালে হাত বুলিয়ে বলল, ও তো তোমার ব্যাপারে জানেই না। ও যখন আমায় প্রপোজ করলো তখন খুব ভালোভাবেই বুঝিয়ে বলেছিলাম ওর আর আমার বয়সের ব্যবধান, ফ্যামিলির অবস্থা এসবের জন্য সম্ভব নয়। তাছাড়াও আমি অন্য কারোর সাথে কমিটেড। মানুষটা যে তুমি সেটা অবশ্য বলিনি। ওর বুঝতে পারার কথাও নয়। মেয়েটা যে এরকম একটা স্টেপ নিয়ে নেবে আমি ভাবতেও পারিনি। তবে তোমার ওকে সাপোর্ট করা উচিত হয়নি, তুমিও একাংশে অপরাধী। এখন তাহলে কি করবো আমি ইন্তেশার? কি করবে তা তো এখন বলা যাচ্ছে না। সকাল হোক, দেখা যাক জল কতদূর গড়ায়, তারপরই সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি ইন্তেশারের সরি আমি ইন্তেশারকে শক্ত করে আঁকড়ে ধরলাম, যেন লুকিয়ে পড়ছি আমি ওর বুকে। অস্পষ্ট স্বরে বললাম, খুব ভয় করছে আমার। ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ডোন্ট ওয়ারি, আই এম হেয়ার ফর ইউ। আমি সব সামলে নেব সোনা, ডোন্ট ওয়ারি। বেলা বাড়তেই আমরা হসপিটালে গেলাম প্রিমাকে দেখতে। ওর অবস্থা তখন কিছুটা ভালো, চুপচাপ চোখ বন্ধ করে শুয়েছিল বেডে। আমি গিয়ে ওর পাশে বসলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে ডাকলাম ওকে। ও চোখ খুললো কয়েক সেকেন্ডের জন্য, আমাকে দেখে সাথে সাথে বন্ধ করে নিয়ে শীতল গলায় বলল, কেন এসেছো নীরদ? কাঁচা গায়ে নুনের ছিটা দিতে? আমি 2 দিকে মাথা নেড়ে ওর হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, ক্ষমা চাইতে এসেছি প্রিমা। পাশ থেকে ওর মা রাগত স্বরে বলে উঠলেন, মিনিমাম লজ্জা থাকলে আমাদের সামনে আর পড়তে না। আমার মেয়ের জীবনটা নষ্ট করে এখন ক্ষমা চাওয়ার নাটক করতে এসেছো? মা চুপ করো তো। বিরক্ত হয়ে বলল প্রিমা। ইন্তেশারের ডক্টরের সাথে কথা বলছিল এতক্ষণ। কথা শেষে আসতেই সেও আন্টির রোশানলে পড়ে গেল। আমাদের দুজনকে কতগুলো কড়া কথা শোনাতে নিয়েছিলেন তিনি, কিন্তু প্রিমার রাগারাগিতে থেমে গেলেন। পরে ইন্তেশার বারবার রিকোয়েস্ট করে কথা বলার জন্য ওনাকে বাইরে নিয়ে গেল। যাওয়ার সময় আমার চোখের ইশারায় বোঝালো আমি যেন প্রিমার সাথে কথা বলি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। ওরা বেরিয়ে গেলে আমার আগে প্রিমা বলে উঠল, আমাকে নিয়ে এই গেমটা না খেললেও পারতে। আমি তোমাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম। তুমি অস্বীকার করতে পারবে? ওনার কমিটমেন্ট সম্পর্কে তুমি জানতে না? একই ছাদের নিচে থাকো অথচ এতটুকু কথা জানো না? এই মিথ্যেটা অ্যাটলিস্ট বলতে এসো না। আমি বড় করে শ্বাস নিয়ে প্রিমার হাত টেনে নিলাম আবারও। বললাম, আমি আসলে চাইনি আমার সাথে জড়িয়ে। ওর কথা পুরোটা শোনার আগেই প্রিমা চমকে তাকালো। তার মানে ওই মেয়েটা তুমি? আমি ঈষৎ মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। প্রিমা হেসে উঠলো এবার। তার মানে তুমি যেচে পড়ে তোমাদের মধ্যে আমাকে থার্ড পার্টি করে ঢুকিয়েছিলে? আমার কথা শোনো প্রিমা, বোঝার চেষ্টা করো। ও হাত তুলে আমাকে আবারও থামিয়ে দিল। যা বোঝার আমি বুঝে গেছি নীরদ। তুমি নতুন করে কিছু শোনাতে বা বোঝাতে, নতুন করে কিছু শুনতে বা বুঝতে চাইছি না। আমি জানি না কোন উদ্দেশ্যে তুমি এটা করলে। তোমার কি ক্ষতিটা করেছিলাম যার জন্য তুমি এত বড় শাস্তি আমাকে দিলে? তবে শুধু এতটুকু বলবো, আমার কাছে ক্ষমা চাইবে না। ক্ষমা আমি তোমাকে করতে পারবো না। হৃদয় ভেঙেছে আমার, প্রথম প্রেম, তাও আবার ভুল জায়গায়। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অবশ্য মরতে চেষ্টা করেছিলাম, পারিনি। যাই হোক, জীবন কারো জন্য থেমে থাকে না। বেঁচে যেহেতু ফিরে এসেছি, তাহলে এখন থেকে বাঁচার মতো করেই বাঁচবো বাকিটা জীবন। তোমরা আমাকে বিরাট এক শিক্ষা দিলে, এর জন্য থ্যাংক ইউ। এবার তুমি আসতে পারো। প্রিমা, ও হ্যাঁ, তোমরা আর এই বাড়িতে থেকো না নীরদ। তোমাদের একসাথে দেখলে আমি ঈর্ষান্বিত হয়ে বড় রকমের ক্ষতি করে ফেলতে পারি। যত দ্রুত সম্ভব চলে যেও এখান থেকে, চলে যেও।
এতটুকু বলেই মুখ ফিরিয়ে নিল প্রিমা। আমি বুঝতে পারলাম এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। ক্ষমা চাইতে ওকে বোঝাতে এসেছিলাম আমি, কিন্তু মেয়েটা তা চায় না। এই মেয়েটার সাথে করা অন্যায়ের বোঝা হয়তো বা আমাকে আজীবন বইতে হবে। তবে আমি মন ভরে দোয়া করি ওর জন্য। আজ যে কষ্টটা ও পেল, এই কষ্টটাকে মুছে দিতে ও এক পৃথিবী ভালোবাসা নিয়ে কেউ একজন আসুক ওর জীবনে। ওর মন আকাশও কখনো ভরে উঠুক ভালোবাসার বর্ণিল রংধনুতে। এক বুক হতাশা নিয়ে বাইরে বেরিয়ে দেখলাম করিডোরের শেষ মাথায় ইন্তিশার আর প্রিমার মা আন্টির মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে। অবশ্য বাক বিতণ্ডা বলে ভুল হবে। আন্টি সম্ভবত ইন্তিশারকে আবারও কড়া কিছু কথা শোনাচ্ছে। খুব খারাপ লাগলো আমার। মনে হলো এই কড়া কথাগুলো আসলে আমার প্রাপ্য। আসলে আমার এখন গিয়ে মাফ চাওয়া উচিত ওনার কাছে। ইতস্তত করে এগিয়ে গেলাম আমি ওইদিকে। কাছাকাছি যেতে একটা কথা কানে ভেসে এলো আমার। তোমাদের খারাপ সময়ে যখন কাছের আত্মীয়রা দূর থেকে সরে গেল, তখন কিন্তু আমি তোমার মায়ের সাথে দীর্ঘদিনের বন্ধুত্বের খাতিরে তোমাদের সাহায্য করেছি, মাথা গুজবার ঠাঁই করে দিয়েছি, তোমার খালুর রেকমেন্ডেশনে একটা ভালো কোম্পানিতে চাকরি জোগাড় করে দিয়েছি। আর আজকে আমাদের উপকারের এই প্রতিদান দিচ্ছ তুমি, আমার মেয়েটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। আচ্ছা তুমি বলো তো, ওর মধ্যে কিসের কমতি? কেন তুমি ওকে অপমান করতে পারো না? ইন্তিশার মাথা নিচু করে বলল, খালাম্মা, আমি মানছি আমাদের খারাপ সময়ে আপনারা শেল্টার দিয়ে চাকরির খোঁজ দিয়ে বিরাট বড় উপকার করেছেন। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব তার জন্য। কিন্তু প্রিমার এই স্টেপের জন্য আপনি সরাসরি আমাকে কিংবা আমার পরিবারকে ব্লেম করতে পারেন না। মানছি মেয়ের এমন অবস্থা দেখে আপনার মন মানসিকতা ঠিক নেই। আমিও অপ্রত্যাশিত ঘটনাটার জন্য মাপ চাইতে এসেছিলাম আপনার কাছে, কিন্তু আপনি এ কেমন আবদার করছেন? কমতির কথা তো আসছে না খালাম্মা। আপনি আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। ওর সাথে আমার বয়সের ব্যবধান চিন্তা করুন। কম করে হলেও 10-11 বছরের ছোট হবে ও আমার থেকে। সবসময় আমি ওকে বোনের চোখে দেখেছি খালাম্মা, বোনের মতো স্নেহ করেছি। আমার স্নেহকে ও কখন অন্য চোখে দেখেছে বুঝতেই পারিনি। ওকে ঘিরে যে কখনো এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আমি কল্পনাও করিনি। ও যে হঠাৎ আমাকে। কথা সম্পূর্ণ করলো না ইন্তিশার। আন্টি অস্থির হয়ে বলল, তোমাদের বয়সের তফাৎ নিয়ে তো আমাদের কোনো আপত্তিই নেই ইন্তিশার, তোমার পারিবারিক সমস্যা নিয়েও নেই। আমার মেয়ে ভালোবাসে তোমাকে, ভালোবেসে তো কুড়ে ঘরেও থাকা যায়। আমি জানি তুমি দায়িত্ববান ছেলে। তোমার হাতে মেয়ে দিয়ে আমি আর কোনো তোমার হাতে মেয়ে দিয়ে আমি আর তোমার খালুও নিশ্চিন্তে থাকতে পারবো। একটাই মেয়ে আমাদের, কত আদরের। ছোটবেলা থেকে ওর কোনো চাহিদাই অপূর্ণ রাখিনি। ও মুখ ফুটে যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি আমরা। কিন্তু মেয়েকে প্রাধান্য দিতে গিয়ে অন্যের সামনে অন্যায় আবদার করলে তো হবে না খালাম্মা। আপনার মেয়ের জীবন আপনাদের নিয়ন্ত্রিত হলেও অন্য কারো জীবন আপনাদের নিয়ন্ত্রিত হতে পারে না। আমি ইন্তিশার সব রকমের বাঁধন থেকে মুক্ত। আমি কারোর নিয়ন্ত্রণে চলতে পছন্দ করি না, এটা আপনি অনেক আগে থেকেই জানেন। এবার আন্টি খানিক রেগে গেলেন। রাগের চোটে তড়িৎ কিছু বলতে পারলেন না, তবে ওনার মুখভঙ্গি ভয়ানক হয়ে গেল। কিছুক্ষণ ক্রোধের দৃষ্টিতে ইন্তিশারের দিকে তাকিয়ে থেকে আচমকা আবার স্বাভাবিক হয়ে গেলেন। চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে বললেন, আমাদের বিষয় সম্পত্তি কিছু অংশ কম নয় ইন্তিশার, সবটাই প্রেমার নামেই করা। মেয়ে আমাদের বোকা শোকা, সম্পত্তির ভার বইতে পারবে না। বিয়ের পর সব সম্পত্তি তোমার নামে ট্রান্সফার হবে। আর আগেই বলেছি তোমাকে আমরা দায়িত্বশীল ছেলে বলেই জানি। তুমি খুবই ভালোভাবেই সবটা সামলে নিতে পারবে। আর অমত করবে না বাবা। সম্পত্তির প্রলোভনে ইন্তিশারকে আটকানোর শেষ প্রচেষ্টা করলেন উনি। ইন্তিশার কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ওনার দিকে। মিনিট খানেক পর ছোট্ট করে শ্বাস ফেলে আলতো হেসে উঠল, বলল, আমাকে আপনি সম্পদের প্রলোভনে আটকাতে চাইছেন খালাম্মা? অতীতে আমার জীবনধারণ কেমন ছিল জানার কথা। সম্পদের লোভই যদি আমার থাকতো তাহলে আমিও আজ বড় ভাইয়ের মতো অন্য কোথাও সেটেলড হয়ে যেতাম। যাকগে, কথায় কথা বাড়ে। এসব বিষয় আলোচনা করার ইচ্ছে আমার নেই। আমি সহজ ভাষায় বলে দিচ্ছি, মাফ করবেন। আমার পক্ষে প্রিমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। কারণটা হয়তোবা আপনি জানেন। আপনি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড ছিলেন। মা সব কথাই আপনার সাথে
শেয়ার করতো আমি জানি। ইন্তেশারের এই কথাগুলোর প্রেক্ষিতে আন্টি আমার দিকে ফিরে তাকালেন। আগুন দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের সাথে বললেন, এই মেয়েটা সেই কারণ, তাই না? তারপর গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসে আচমকা আমার বাহু চেপে ধরে বললেন, তুমি সব নষ্টের গোড়া। কেন ফিরে এসেছো আবার এদের জীবনে? তোমার কারণেই এক সময় আমার বান্ধবীর সংসারে অশান্তি হয়েছে, আজ আবার আমার মেয়েটা। তুমি কোন দিক দিয়ে যোগ্য ইন্তিশারের? বলতে বলতে রাগের বশবর্তী হয়ে হাত ওঠাতে গেলেন আমার উপর। সেই মুহূর্তে ইন্তেশার ওনার হাত ধরে আটকে দিল, আমায় নিজের দিকে টেনে নিয়ে কঠিন স্বরে বলল, অনেক হয়েছে খালাম্মা, আর নয়। আপনি আমার মায়ের বয়সী ভেবে অনেক অন্যায় কথার প্রত্যুত্তর আমি করিনি, কিন্তু আর চুপ থাকতে পারছি না। আমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল আমার। আমি কাকে আমার লাইফের সাথে জড়াতে চাইবো, কাকে চাইবো না, এটাও আমার সিদ্ধান্ত। আপনার কোনো অধিকার নেই আমার চোখের সামনে আমার স্ত্রীর গায়ে হাত তোলার কিংবা ওর যোগ্যতা বিচার করার। স্ত্রী? হ্যাঁ, স্ত্রী। কবে বিয়ে হলো তোমাদের? আর বিয়ে যে হয়েছে তার প্রমাণ কি? আপনার কি রকম প্রমাণ লাগবে? কাগজ দেখা প্রয়োজন? সরি, আমি এই মুহূর্তে ওটা ক্যারি করছি না। আপনি বাসায় চলুন, তারপর না হয় দেখাবো। তুমি মিথ্যে বলছো ইন্তিশার। মিথ্যে নাকি সত্য তার প্রমাণ তো আপনাকে দেখাতে চেয়েছি, এরপর বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। এই চলো। চমকে ওর দিকে তাকালেন আন্টি, সাথে আমিও। ইন্তেশার কাঠিন্য বজায় রেখে বলল, বলে আমার হাত নিজের হাতের মুঠা শক্ত করে চেপে ধরে হসপিটাল থেকে বেরিয়ে এলো ইন্তেশার। হসপিটালের ভেতর থেকে বাইরে আসা অবধি আমি পুরোটা সময় ওর দিকেই তাকিয়ে রইলাম। সময় মানুষকে কতখানি বদলে দেয়। এই একটা মানুষকে আমি কখনো ভীষণ অপছন্দ করেছি। তার উচ্ছৃঙ্খল আচরণ, তার ডোন্ট কেয়ার ভাব একসময় কতখানি অপছন্দ ছিল আমার। কাছে এলেই কত কিছু বলে অপমান করেছি, তখন এই মানুষটাকে ভালোবাসার কোনো কারণই খুঁজে পেতাম না। অথচ আজ তাকে ভালো না বাসার কোনো কারণ খুঁজে পাই না আমি। এই যে ডান হাতটা নিজের হাতের মুঠো কি শক্ত করে চেপে ধরে আছে, এই হাতটা আজ কেবল ভরসা আর সাহস দিতে জানে। আগে এত গুছিয়ে কথা বলতে পারতো না মানুষটা। নিজের ভেতরের কথাগুলো এলোমেলো ভাবে বলতে গিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে ফেলতো। আজ সে বেশ গুছিয়ে কথা বলে, তবে আগে যেমন না না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলতো, আজও তেমন না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেয়। যা তার চাই তা তার চাইই চাই। ওই তো আপোষে নয়তো ছিনিয়ে। ঘটনা কি? আজ তোমার দৃষ্টিতে প্রেমের তীব্রতা একটু বেশি, কঠিন নীরদ কি একটু একটু করে গলতে শুরু করেছে? ইন্তেশারের কথায় আমার ধ্যান ভাঙলো। ওর চোখে উপচে পড়া দুষ্টুমি। লজ্জায় পড়ে গেলাম আমি। লজ্জা থেকে বাঁচতে অন্যদিকে তাকিয়ে বললাম, জিবার আগায় বাজে কথা ঘুরে সবসময়। হ্যাঁ, বাজে কথা? আমার ভালোবাসা বাজে কথা? নীরদ, তুমি আমার ভালোবাসারে মিনিটে মিনিটে অপমান কইরা যে অপরাধগুলো করছো সব লিখে রাখছি আমি। কঠিন শাস্তির ব্যবস্থা হবে কিন্তু তোমার। আসছে। ভেংচি কাটলাম আমি। হেই, ডোন্ট আন্ডার এস্টিমেট মি। হ্যাচকাটানে বুকে ফেলে বলল ইন্তেশার। আশেপাশে তাকিয়ে ত্রস্তে সরে যেতে যেতে আমি চোখ রাঙালাম ওকে। মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, রাস্তায় কত লোক দেখেছেন, টানটানি কেন করছেন? লোকে কি বলবে দেখলে? লোকের কথাই এই ইন্তিসার চলে না। ইন্তিসার তার আপন মর্জির মালিক। চোখ টিপ দিয়ে রিক্সা ডাকলো ইন্তেশার। উঠে বসতে বসতে আমি বললাম, আন্টির সামনে কি বললেন ওটা? আমি আপনার স্ত্রী হলাম কবে? হওনি, হবে। খুব স্বাভাবিক স্বরে বলল সে। সবকিছু এত সহজ ইন্তেশার? সহজ মনে করলে সহজ, সবটাই মনের উপর ডিপেন্ডেবল। আমার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আমি তৎক্ষণাৎ কিছু বললাম না। ইন্তেশারই আবারও বলে উঠল, অনুভূতিগুলোকে শব্দের রূপ দিতে শেখো নীরদ। জ্ঞাত সত্যটাকে একটাবার শুধু প্রকাশ করে দেখো। শুধু একটাবার বলো, তুমিও আমাকে চাও আমার মতোই তীব্রভাবে। একটাবার বলো, ভালোবাসা নামক প্রিয় অসুখটা আমার মতো করে তোমাকেও ছুঁয়ে ফেলেছে। লেট মি হেয়ার দোজ ম্যাজিক্যাল ওয়ার্ডস ফর ওয়ান্স। কাতর চোখে চাইলো আমার পানে ইন্তেশার। ওর চোখে চোখ রাখতেই আমার হৃদয়ে অন্যরকম এক ঢেউ উঠলো, যার সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। মিনিট খানেক পূর্বেও প্রকৃতিতে প্রখর তাপদাহ, কিন্তু ওর চোখে তাকাতেই মনে হলো দক্ষিণ কোণে হাওয়া বইতে শুরু করেছে। আকাশে কি মেঘ জমেছে? প্রেম বৃষ্টি নামক যে একটা রূপক আছে, আমরা তার সাথে বাস্তবে পরিচিত হব না? ইন্তেশারের ব্যাকুল চোখে তাকিয়ে সবকিছু তালগোল পাকিয়ে যেতে লাগলো আমার ভেতরের অবস্থাটা কোনোভাবে বুঝতে পারলো বোধ হয়। কিছু একটা চিন্তা করে হঠাৎ আমার ওনার এক প্রস্থ টেনে চিকন করে ছিঁড়ে নিয়ে ও কিছু একটা করলো। অবাক হয়ে দেখলাম পেঁচিয়ে আংটির শেপ বানাচ্ছে।
বানানো হয়ে গেলে সেটা বাড়িয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি নীরদ? আকাশে মেঘ জমেছে কিনা জানা নেই, তবে আমার চোখে যে মেঘগুলো জমেছিল তা গলে অচিরেই অশ্রু হয়ে ঝরতে শুরু করলো। হাত বাড়িয়ে মাথা উপর নিচ করে কাঁপা স্বরে আমি বললাম, ইয়েস আই উইল। এতক্ষণে হাসি ফুটে উঠলো ওর মুখে। আমার অনামিকায় ওর মাত্র বানানো আংটিটা পরিয়ে দিতে দিতে আনন্দে আত্মহারা হয়ে বলল, উইল ইউ ম্যারি মি নীরদ? এখন কি আমার চিৎকার করে বলা উচিত পাইলাম? এবং আমাকে একটা কথা বলারও সুযোগ না দিয়ে চলন্ত রিকশায় উঠে দাঁড়িয়ে দু হাত প্রসারিত করে সত্যি সত্যি চিৎকার করে বলে উঠল, অবশেষে আমি তাহাকে পাইলাম। ইয়েস, ফাইনালি শি ইজ গন্না বি মাইন। হে পৃথিবী, শুনে রাখো, আজ থেকে নীরদ শুধুমাত্র ইন্তিসারের। ওকে দাঁড়াতে দেখে আটকে উঠলাম আমি। আতঙ্কে ওর হাত টেনে ধরলাম। সাথে এও উপলব্ধি করলাম পাগলটার পাগলামির কারণে রিকশাওয়ালা মামা তো বটে, পুরো রাস্তার মানুষ আমাদের দিকে অবাক চোখে তাকিয়েছে। লজ্জায় ওকে টেনে বসিয়ে পুনরায় চোখ রাঙিয়ে বললাম, কি হচ্ছেটা কি? ও হাসতে হাসতে আমার গালে হাত দিল, আরজি সুরে বলল, এবার ওই ম্যাজিক্যাল ওয়ার্ডটা প্লিজ। আমি ওর পাগলাটে আচরণে হেসে ফেললাম। কথা বলতে গেলে লজ্জা জেগে ধরলো। যথাসম্ভব ফিসফিসিয়ে বললাম, ভালোবাসি। ও তড়িৎ রিকশার হুডটা তুলে দিয়ে আমার কোমর জড়িয়ে কাছে টেনে নিল, বলল, আর একবার। ভালোবাসি ভালোবাসি, আমি তোমায় ভীষণ ভালোবাসি ইন্তিসার, ভীষণ। ও তীব্র আবেগে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলো। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম ওর চোখ ছলছল করছে। চোখের পানি নিয়ন্ত্রণ করতে ও আমার গালে আলতো করে ঠোঁট চেপে ধরলো। তারপর কানের কাছে মুখ নিয়ে কাপা কাপা স্বরে বলে উঠলো, তাহলে হসপিটালে বলা মিথ্যেটাকে আজ সত্য করে দেই। আমি ওর চোখে চোখ রেখে মাথা নেড়ে হ্যাঁ বোঝালাম। এবারে ও চোখের পানিটা আটকাতে পারলো না, আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরলো, যেন আমি ওর চোখের পানি দেখতে না পাই। আমি ওর হাত জড়িয়ে ধরে বাহুতে মুখ গুজে রইলাম। সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ওর পকেট থেকে সেলফোন বের করে কাউকে একটা কল করলো। তারপর সেদিন বিকেলেই 3 কালেমার জোরে আমার নামটা সারা জীবনের জন্য ওর নামের সাথে জুড়ে গেল। নাবিহা ওয়াসিমা নীরদ থেকে আমি পলকেই মিসেস ইন্তেসার ইলহাম হয়ে গেলাম। রাত্রিবেলা ইশি আপু তার মায়ের শাড়ি, বিয়ের শাড়ি, কিছু গহনা দিয়ে আমায় সাজিয়ে দিয়ে গেল। ইন্তেসারের আসা পর্যন্ত চেনা ঘর, চেনা বিছানাটাকে নতুনত্বের স্বাদ নিয়ে ঘুরে দেখতে লাগলাম আমি। ঘুরতে ঘুরতে বিছানার পাশে রাখা ছোট্ট ডেস্ক টেবিলটার আধ খোলা ড্রয়ারে চোখ গেল। আগ্রহী হয়ে ড্রয়ারে উকি দিতেই উডেন কাভারের স্কেচ বুক নজরে পড়লো একটা। নিশ্চয়ই এটা ইন্তেসারের। ওই তো কাভারের উপর খোদাই করে ওর নামটা লেখা। ওটা সৌন্দর্য দেখেই নাকি অতি আগ্রহে হাতে টেনে নিলাম আমি স্কেচবুকটা। ওটা হাতে নেওয়ার পর আর কোনো নিয়ন্ত্রণ রইল না আমার। উল্টে পাল্টে দেখতে দেখতে প্রথম পৃষ্ঠা খুলে ফেললাম। খুলতেই নজরে পড়লো পুরনো অতি পরিচিত এক দৃশ্য। বহু বছর আগে প্রথমবার যখন ইন্তেসারকে দেখলাম আমি, সেই রাতের দৃশ্য। একটা আহত ছেলেকে বন্ধুরা ধরাধরি করে গাড়ি থেকে নামাচ্ছে। অন্যদিকে কাচের জানালা ভেদ করে উৎসুক চোখে তাকে দেখছে একটা মেয়ে। আমাদের প্রথম দেখার মুহূর্তটা কি সুন্দর করেই না এঁকেছে মানুষটা, একদম জীবন্ত লাগছে। ভীষণ আবেগে হাত বুলিয়ে দিলাম এই ছবিটায় আমি। এরপর একের পর এক পৃষ্ঠা উল্টাতে আমাদের একসাথে তৈরি হওয়া প্রত্যেকটা মুহূর্তের ছবি দেখতে পেলাম আমি। আমাদের ঝগড়া, আমাদের ভালো খারাপ সব মুহূর্ত খুব যত্নে বন্দি করে রেখেছে সে এখানে। দেখতে দেখতে সর্বশেষ ছবিটায় এসে আরেকবার চোখ আটকে গেল আমার। যেদিন রাতে বেলকনিতে প্রথমবার ওকে জড়িয়ে ধরলাম, সেই মুহূর্তটাও এঁকেছে। স্কেচটার পাশে আবার ছোট্ট করে ভিজুয়ালাইজেশন কোড করে আরো একটা স্কেচ করা, যেখানে আমি স্মিত হাসে ওর চোখের দিকে তাকিয়ে আছি। ও করতলে আমার মুখখানা তুলে ধরে অপার মুগ্ধতায় তাকিয়ে আছে। পাশে 2 লাইন লেখা, শোনো কাজল চোখের মেয়ে, আমি তোমার হব ঠিক। তুমি ভীষণ অকুল পাথার, আমি একরোখা নাবিক। লেখাটায় হাত বোলাতে বোলাতে আমার চোখ ছলছল করে উঠল। এমন সময় পাশ থেকে ইন্তেসারের গলা ভেসে এলো, এটা তো রীতিমতো চুরি হয়ে গেল মিসেস। ওর কণ্ঠ শুনেই কি না কে জানে জমাট বাঁধা জলগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলাম না আমি। টুপটাপ করে ওরা ঝরে পড়তে শুরু করলো চোখ থেকে। স্কেচবুকটা তুলে ধরে তার দিকে তাকিয়ে ভাঙা স্বরে বললাম, লেখাটা তো সত্যি করলে ভিজুয়ালাইজেশনটা এবার বাস্তব করা যায় না? ও অবাক হলো না, যেন জানতো এমন কিছু হবে। মাথা নিচু করে মৃদু হেসে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আমার কাছে। আলতো হাতে চোখের পানি মুছে দিয়ে করতলে আমার মুখখানা তুলে ধরে ফিসফিসিয়ে বলল, কাজল চোখের মেয়ে, আমি তোমার হলাম ঠিক। যতই অকুল পাথার হও, মানলে তো আমিও একরোখা নাবিক। আমি ঠোঁট কামড়ে আসন্ন কান্নাটাকে আটকাতে চাইলাম, পারলাম না। আমার কান্নার দমক আটকাতে ইন্তেসার আরেকটু ঝুঁকে এলো আমার দিকে।
পলক স্পর্শর মতো ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আমার মাথাটা ওর বুকে চেপে ধরে মৃদু হেসে বলল, বিয়ের রাতে বউকে নাকি গিফট করতে হয়। আমি অধম যে মাসের শেষে হাত খালি অবস্থায় বিয়ে করলাম। এখন এই খালি হাতে আমার কিচ্ছু লাগবে না বলা বউটাকে কি গিফট করি? আমি ঠিকই বলতে চাইলাম কিছু লাগবে না, কিন্তু আমার বলার আগেই ও ঠোঁটে তর্জনী চেপে ধরে অন্য হাত দিয়ে পকেট থেকে কিছু একটা বের করে সামনে মেলে ধরলো। তাকিয়ে দেখি আমার জন্মদিনে বাবার দেওয়া সেই চেইনটা যেটা ও একদিন নিয়েছিল, ওতে আবার নতুন একটা লকেট ঝুলছে। সহাস্যে চেনটা গলায় পরিয়ে দিতে দিতে ইন্তিশার বলল, সরি, আগের লকেটটা ভেঙে নতুন করে করিয়ে নিয়েছি। মা ডিজাইন পছন্দ করে দিল। এখন যে ফুলের পাপড়ি শেপ লকেটটা দেখছো, এতে কিন্তু আমার নাম লুকানো আছে। মায়ের হাতে দিয়েছিলাম, সে কখন এটা করে নিয়েছে জানি না। আমি বিড়বিড় করে বললাম। ভালো হয়েছে, এখন তুমি সবসময় আমার কাছে। ইন্তিশার শুনতে পেয়েছে আমি জানি, কিন্তু বুঝতে দিল না। চেন পরিয়ে কাঁধে আলতো করে চুমু খেয়ে নাক স্লাইড করতে করতে মোহাচ্ছন্ন হয়ে বলল, ইউ হ্যাভ ইনটক্সিকেটিং স্মেল। লাভড ইট। আমার ওর কথার দিকে কোনো খেয়াল নেই। আমি ভাবছি বিয়ের রাতে যদি বউকে গিফট দিতে হয় তাহলে তো বরকেও দেওয়ার নিয়ম। এখন আমি তাকে কি উপহার দিই? অসহায়ভাবে তাকালাম। সে বোধহয় বুঝতে পারলো আমার অবস্থা। ঈষৎ ঝুঁকে আবিষ্ট গলায় বলল, লেট মি হ্যাভ ইউ, ইট উইল বি দ্য বেস্টেস্ট গিফট এভার ফর মি। তারপর করতলে আমার মুখ তুলে নিয়ে আবারও ফিসফিসিয়ে উঠল, জাস্ট লেট মি শো ইউ ওয়ান্স হাউ ইন্টেন্সলি আই ওয়ান্ট ইউ, প্লিজ। ওর চোখের আর্জি আমার মনটাকে নিমিষেই ব্যাকুল করে তুলল। কিছু না বলে ওর বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরলাম আমি। প্রাপ্তিতে আলতো হাসলো, বিড়বিড় করে বলল, এ আমাদের নতুন শুরু নীরদ, আমাদের নতুন শুরু। দিন দুয়েক পর বাড়িওয়ালাদের তরফ থেকে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। আমি ভয় পেলাম ইন্তিশারের চাকরিটাও না চলে যায়। সৃষ্টিকর্তার অশেষ রহমত, চাকরিতে কোনো এফেক্ট পড়লো না। আমরা অবশ্য আগে থেকেই জানতাম এরকমই কিছু একটা হবে। প্রস্তুতি নিয়ে রেখেছিলাম সবকিছুর জন্য। এত কম সময়ে ঢাকা শহরের বুকে বাড়ি পাওয়া দুষ্কর, তাই ইসি আপুদের বাড়িতে ওঠার সিদ্ধান্ত হলো কয়েকদিনের জন্য। আমরা ওখানে উঠবো শুনে ওনারা আহ্লাদে খুশিতে আটখানা। কিন্তু সমস্যা হলো আপুদের 3 কামরার ফ্ল্যাট, অসুস্থ শ্বশুর মশাই, আপা। ওনাদের কথা চিন্তা করে ইন্তিশার তুহিন ভাইকে বলল বাড়িওয়ালাকে বলে চিলেকোঠার ঘরটা কয়েকদিনের জন্য ভাড়া নেওয়ার ব্যবস্থা করে দিতে। আমরা দুজন ওখানেই থাকবো। তুহিন ভাই তো কিছুতেই রাজি হবেন না। তার কথা নতুন বউ সমেত কখনোই এরকম চলনসই ব্যবস্থা করা যাবে না। প্রয়োজন হলে অ্যাডজাস্টমেন্ট উনি আর আপু করবেন। বিপরীতে ইন্তিশার ওনাকে বুঝিয়ে বলল, আপু এখন একা নয়, এসব আতিথেয়তার আগে তার মধ্যে বেড়ে ওঠা নতুন সদস্যের কথা ভাবতে হবে। আর আমাদের তো ওখানে থাকতে সমস্যা নেই, তাহলে তুহিন ভাই এত ছোট ফিল করছেন কেন? তুহিন ভাই তবুও গাই করছিলেন। পরে ইন্তিশারের সাথে আমিও যোগ দিলে আর না করতে পারলেন না। পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে চিলে কোঠাটা আমরা ভাড়া নিলাম। পুরোনো বাড়ি থেকে নিয়ে আসা কিছু ফার্নিচার খুব আগ্রহ নিয়ে দুজনে মিলেই ওতে সাজালাম। ঘরের সাথে মানানসই পর্দা আর কয়েকটা গাছ ও জানালায় ঝুলিয়ে দিলাম। আস্তে আস্তে 4 হাতের ভালোবাসার ছোট্ট সেই ঘরটাকে নিজেদের একটা পৃথিবী বানিয়ে ফেললাম আমরা। মায়ার পৃথিবী, যে পৃথিবীতে কোনো দুঃখ নেই, কোনো যাতনা নেই, কেবল স্নিগ্ধ ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে আছে আনাচে কানাচে। ও অফিসে বেরিয়ে গেলে আমার বাকি দিনটা কাটে আপুদের বাসায়। আবার ও ফিরলে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমার সাথে নিয়ে চলে আসে আমাদের শান্তির নীড়ে। ওর আঁকার অভ্যেস। কখনো রাত বিরাতে সেই আঁকা আঁকির ভূত চাপে মাথায়, তারপর ঘুম বাদ দিয়ে জানালার ধারে বসে আঁকিবুকিতে লেগে পড়ে। তখন আমাকেও তার পাশে বসে থাকা চাই রাত ভর। এই করে করে আমরা আমাদের নতুন সংসারের নিত্য নতুন গল্প বুনি। আমাদের গল্পের সঙ্গী হয় আকাশ ভরা ঝিকিমিকি তারা, সোনার ডিমের মতো চাঁদ। কখনো বা হয় শ্রাবণের ঝুম বৃষ্টি, কখনো তা রাখতে ইচ্ছে করে না। ঝলমলে জ্যোৎস্না ধারায় গা ভাসাতে ভাসাতে আঙুলের ফাঁকে আঙুল ডুবিয়ে সম্ভাবনাময় ভবিষ্যতের চিন্তায় লেগে পড়ে সে। কখনো বা সাগরের উত্তাল ঢেউয়ের মতো প্রেমের জোয়ার নামে আমাদের পৃথিবীতে, ভাসিয়ে নিয়ে যায় অন্য জগতে। দীর্ঘদিনের বিরহের পর এই প্রেমের সময়গুলোকে খুব উপভোগ করি আমরা। দিন যায়, মাস যায়, প্রেমের তীব্রতা বাড়ে। এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না আমায়। কে জানে মানুষটা এত পাগলামো কেন করে? তার এসব পাগলামো দেখে আড়ালে হাসে সবাই। আপু আমাকে দেখলেই ঠাট্টা করে ডাকে বর সোহাগী। ইসি আপু আবার ইন্তিশারের আচরণ দেখলে রেগে যায়, ধমক দিয়ে বলে, এমন বউ পাগল কবে থেকে হয়েছিস? হ্যাঁ, একটুখানি বসতেও দিস না বউকে আমাদের পাশে? 1 সেকেন্ডের জন্যও কি চোখের আড়াল করা যায় না? আমরা তোর বউকে গুম করে দেব?
অসভ্য। ইন্তিশারের ফারাক পড়ে না এইসব পূজায়। দিব্যি ঘর ভরা মানুষের সামনে সে আমার হাত জড়িয়ে ধরে নিয়ে যেতে যেতে বলে, 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ আমার। চোখের আড়াল করব কেন? কত কাঠখড় পুড়িয়ে বউ এনেছি জানিস? ওর এসব পাগলামো দেখলে ভীষণ লজ্জা লাগে আমার। মাঝে মধ্যে প্রীতম সাহেবের বলা একটা কথা মনে পড়ে, ইন্তেশার কখনো কারো উপর স্থির হবে আমরা ভাবতেও পারিনি। আমিও অবাক হই, বেপরোয়া ছেলেটা কখনো কাউকে এমন জীবন মরণ ভালোবেসে ফেলবে। কখনো ভালোবাসতে ভালোবাসতে বাসতে নিজের মাথায় বউ পাগল তকমা লাগিয়ে নেবে, স্বপ্নেও কল্পনা করিনি। এটা কল্পনাও করিনি, যার জন্য এত কিছু। সেই মানুষটাও আবার আমিই হব। আসলে ভাগ্য আমাদের কখন কোনো অদ্ভুত মোড়ে নিয়ে যায় বলাই যায় না। দেখতে দেখতে সংসার জীবনে 5 মাস পার করে গেলাম আমরা। ইদানিং আর সময় করে বসা হচ্ছে না একসাথে। আপার শরীরের অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। দিন রাত এক বুক আতঙ্ক নিয়ে বসে থাকি ওর পাশে। এক মুহূর্তে একা ছাড়তে ইচ্ছে হয় না। ওর ব্যথা যন্ত্রণা সব সামনে থেকে দেখি, ভয় কলিজা কেঁপে ওঠে আমার। যখন দেখি ব্যথায় কাঁদতে কাঁদতে নিজের মৃত্যু কামনা করছে, তখন কি যে অসহায় লাগে আমার নিজেকে। মাঝে মধ্যে একটু সুস্থ বোধ করলে বায়না ধরে এটা সেটা খাওয়ার। আমি ছুটে গিয়ে রান্না করে নিয়ে আসি, কিন্তু খাবারটা মুখে দিতে পারে না। 1-2 বার খেলে বমির সাথে বেরিয়ে যায়। চোখের সামনে নিজের বোনকে ধুকে ধুকে মরতে দেখা কতটা কষ্টের বোঝাতে পারি না আমি কাউকে। প্রায় মনে হয় এইসব দেখতে দেখতে বোধহয় মানসিক রোগী হয়ে যাচ্ছি আমি। এখন 1 সেকেন্ডের জন্যও আপাকে মাথা থেকে সরাতে পারি না। সামনে না থাকলেও মনে হয় ওর জীর্ণ শরীরটাকে দেখছি আমি। আমার ঠিক সামনে শুয়ে কাতরাচ্ছে ও। ওর যন্ত্রণা ভরা চিৎকারগুলো আমার কানে সুচালো আঘাত হানছে। কান চেপে ধরে চিৎকার করে কাঁদি আমি। ইন্তেশার আমায় কাঁদতে দেখলে বোধহয় ভয় পায়, শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে চুপচাপ বসে থাকে। কান্না থেমে গেলে কাতর স্বরে বলে, ডক্টরের কাছে যাবে নীরদ, সাইকিয়াট্রিস্ট। বিপরীতে আমি কিছু বলি না। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কি হবে? সে তো আমায় ঠিক করতে পারবে না। আমাকে ঠিক করতে পারবে একমাত্র আপার সুস্থতা। আচ্ছা, আমার আপার সাথে কেন এমনটা হলো? পৃথিবীতে আরো কত কত অসুখ ট্রিটমেন্ট নিলেই ঠিক হয়ে যায়, আপারটা কেন হলো না? আপাকেই কেন সুস্থ করতে পারলো না? সবাইকে এই প্রশ্নটা করি, কিন্তু উত্তর কারো কাছেই পাই না। আপা খানিক পরপরই আমাকে ডেকে পাঠায়, হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, বড়পা মেজবাকে বলেছিস আমার শরীরের অবস্থা? ওরা আমাকে দেখতে আসে না কেন রে? বোনের প্রতি কোনো টান নেই ওদের? আমি কি এতই খারাপ? আপার কথা শুনলে আমার যন্ত্রণা বেড়ে যায়। বড়পা মেজপাকে অনেক আগেই খবর দিয়েছিলাম আমি। তাদের কোনো ফারাক পড়েনি এসবে। একজন তো বাইরে থাকে, সে দোহাই দিয়ে কেটে পড়েছে। আরেকজন বিরক্ত হয়ে বলেছে, ভরা সংসার যখন ছিল, সুখের কমতি ছিল না, তখন তো মেজ বোনকে মনে পড়েনি। আজ অসুস্থ হয়ে এত মনে পড়ছে কেন? আমি কি কিছু বুঝি না ভেবেছিস? সবই প্রয়োজন, টাকার প্রয়োজন। শোন, বলে দে সেজকে, সে নিজে একদিন আমাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। তারপর থেকে আমরা ভুলে গেছি আমাদের কোনো ছোট বোন আছে। ও বাচক আর মরুক, আমাদের কিচ্ছু যায় আসে না। বারবার ফোন করে বিরক্ত করতে যেন না দেখি। মেজপার কথা শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম সেদিন। বিশ্বাস করতে পারিনি স্বার্থে কেউ কখনো এতটা অন্ধ হয়ে যেতে পারে যে সহোদরার প্রতিও তার কিঞ্চিত মায়া অবশিষ্ট নেই। এরা নাকি আমাদের বড় বোন, একই মায়ের পেট থেকে সবার জন্ম, তবুও মনটা সবার ভিন্ন কেন? আপাকে তো আর সত্যিটা বলতে পারি না আমি, বানিয়ে বানিয়ে বলি। আসবে, জলদি আসবে তারা। আপার চোখ খুশিতে চকচক করে। সত্যি আসবে বলেছিস? আসবে তো, আমি নিজে কথা বলেছি। আপা ভরসা পায়, হাসে। হাসতে হাসতে আবার কেঁদে উঠে বলে, জানিস, আমার মুখটা এখন আর মনে পড়ে না আমার, কিন্তু আব্বার মুখটা মনে পড়ে। মাঝে মধ্যে আমি স্বপ্ন দেখি আব্বা আম্মা একসাথে বসে আছেন একটা বাগানে, ফুলের বাগানে, গল্প করছেন, হাসছেন। ওনাদের খুব সুখী মনে হয় স্বপ্নে। বহুদিন পর আবার এক হতে পেরে খুব খুশি বোধ হয় ওনারা। ওনাদের একসাথে দেখে আমার চোখ জুড়িয়ে যায় রে নীরব। আমার মনে হয় যদি ছোট হয়ে যেতে পারতাম, আবার আম্মার কোলে গিয়ে চুপটি করে বসে থাকতাম, ঠিক ছোট্টবেলার মতো। জানিস তো, আম্মা আমাকে খুব ভালোবাসতেন ছোটবেলায়। এতটুকু বলেই থেমে যায় আপা। কিছুক্ষণ চুপ করে থাকে। আমি ওকে ডাকি, আপা। তারপর বলো। আপা নির্জীব পড়ে থাকে। তারপর আচমকা আমার গালে হাত রেখে অসংলগ্ন ভাবে বলে, আমার চেহারা আবছা মনে পড়ছে নীরদ, একদম তোর মতো। তুই আমার ফটোকপি হয়েছিস। আমার মতো চোখ ঝলসানোর রূপ, মাথা ভরা চুল। তুই আমার মতো সহজ সরল। তোর গায়ে আম্মার মতো গন্ধ আছে। এই যে তোর আম্মার সাথে এত মিল,
তাই হয়তো অন্য দুই বোনের মতো আমি তোকে অবহেলা করতে পারিনি। তোকে যত্ন করেছি, মানে আম্মার যত্ন করেছি, তাই না? তাহলে আমার মৃত্যুর পর আমি আবার আমার কাছে ফিরে যেতে পারবো না নীরদ? আচ্ছা, মৃত্যুর পর সন্তানেরা কি তাদের মা বাবার সাথে দেখা করতে পারে? আপার প্রশ্নের কোনো জবাব দিতে পারি না আমি। চট করে ওর মুখ চেপে ধরে ফোপাতে ফোপাতে বলি, মরার কথা বলবে না আপা। তুমি চলে গেলে আমি একা হয়ে যাব না? কে আছে আমার তুমি ছাড়া? আপা মুচকি হেসে আমায় বুকে টেনে নেয়, মাথায় হাত বোলাতে বোলাতে বলে, কেন? ইন্তিশার আছে, ও তোকে সারাটা জীবন বুকে আঁকড়ে রাখবে, দেখিস। খুব অদ্ভুতভাবে ওর মধ্যে আমাদের আব্বার ছায়া আছে। জানিস তো, আব্বা আমাকে এরকম ভালোবাসতেন। বলতে বলতে আপা তৃপ্তির হাসি হাসে। আমি আপাকে আরেকটু আঁকড়ে ধরি, বিড়বিড় করে বলি, আমার তোমাকেও লাগবে। মানুষ কি সবসময় সবাইকে পাশে পায় রে? হ্যাঁ, একজন আসে আর একজন চলে যায়, যোজন বিয়োজনই তো জীবন। তোর আমার সঙ্গ বোধ হয় এতটুকুই ছিল। এক কথা বলার এক পর্যায়ে আপা উদাস হয়ে যায়। আমার জীবনে তেমন কোনো অপ্রাপ্তি নেই, শুধু ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে পারিনি। এখন ইউসার বাবাকেও মনে পড়ে খুব। মানুষটা যে কেন শেষের দিকে ওরকম হয়ে গেল, সে যদি না পাল্টাতো তাহলে আমাদের জীবনটা আজ অন্যরকম হতো, তাই না নীরদ? হ্যাঁ তাই, অনেক কথা হয়েছে, এখন ঘুমো তো তুমি। ইস, ঘুম বাদ দিয়ে তোমার এত গল্প। নিজেকে সামলে নিতে আপাকে থামানোর চেষ্টা করি আমি। আপা আলতো হেসে চোখ বন্ধ করে। ওকে ঠিক মতো শুইয়ে দিয়ে বেরোনোর সময় আমি শুনতে পাই বিড়বিড় করে বলছে, তুই একদিন লাল শাড়ি পরিস তো নীরদ। বিয়ে করলি কামিজ পরে? লাল শাড়িতে তোকে কত মানায়। একদিন টুকটুকে বউ সেজে আমার সামনে আসবি, চোখ জুড়িয়ে দেখবো তোকে। আমার পুতুল বোনটা পুতুল বউ সাজবে, চোখ জুড়িয়ে যাবে, আমার চোখ জুড়িয়ে যাবে। আমার মাথায় আপার কথা গেঁথে যায়। ঘরে ফিরতে ফিরতে ভাবি, আমার তো লাল শাড়ি নেই, তাহলে কিভাবে পরবো? না, দ্রুতই ব্যবস্থা করতে হবে। আমার আপা দেখতে চেয়েছে আমার লাল শাড়িতে, তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না আমি। ঘরে ফিরতেই দেখি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে ইন্তিশার। মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস চেপে দরজা আটকে ওর পাশে গিয়ে বসি। মাথায় হাত বুলিয়ে দিতেই এলিয়ে পড়ে আমার কাঁধে, ঘুম ঘুম গলায় জিজ্ঞেস করে, ভাবি ঘুমিয়েছে? তুমি মেঝেতে কেন? বিছানায় উঠে শো। শোবো? এখনই চলো। টেনে তুলে বিছানায় শুয়ে দিই ওকে। ওর সাথে আমাকেও টেনে নেয় বুকে, ফিসফিসিয়ে বলে, এত দেরি করো আজকাল? জানো না তোমাকে ছাড়া আমার ঘুম আসতে চায় না? ওর কথার পৃষ্ঠে আমি নিশ্চুপ থাকি, ভাবনার খেয়ালে ডুবে। একসময় বলি, মানুষের জীবনটা খুব অনিশ্চিত ইন্তিশার। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার মনে হয়, পরদিন সকালবেলা যদি আর উঠতে না পারি, তোমাকে আবারও দেখতে না পারি, যদি খুব অকস্মাৎ যদি হারিয়ে যাই তোমার জীবন থেকে, তুমি কি আমার কথাটা সম্পূর্ণ করতে দেয় না ইন্তিশার। ঠোঁটের উপর তর্জনী চেপে ধরে দৃঢ় গলায় বলে, অনেক সাধনার পরে আমি তোমাকে পেয়েছি। এত জলদি হারাতে দেব ভেবেছো? তুমি যেখানেই হারাও না কেন, মনে রাখবে একদিন আমাদের আবারও দেখা হবে, দেখা হতেই হবে। তোমাকে খুঁজতে পুরো পৃথিবী তোলপাড় করে দেব আমি। সৃষ্টিকর্তাও জানেন এই ইন্তিসারের প্রাণ নীরদ। তিনি এখন যেমন আমাদের মিলিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস বারবার এমনই করে মিলিয়ে দেবেন। আমার আর কিছু ভাবতে ইচ্ছে করে না। ইন্তিশারের বুকে মুখ লুকিয়ে এক মনে প্রার্থনা করি, তাই যেন হয়। এই মানুষটার থেকে আর কোনো অবস্থাতেই হারাতে চাই না আমি, কোনো অবস্থাতেই না। এরপর সপ্তাহখানেক পরের ঘটনা। শ্রাবণের শেষ সময়, প্রকৃতির নিয়মে রোজ এক পশলা করে বৃষ্টি নামে। আবার বৃষ্টি খুব পছন্দ। বৃষ্টি নামলেই বিছানার পাশে জানলাটা খুলে দিতে বলে। গ্রিলের ফাঁক গলিয়ে যে বৃষ্টির ছাট আসে, কাপা কাপা হাতে ওগুলো ছোঁয়ার চেষ্টা করে। আমি বাধা দিই না, এতটুকু আনন্দ ভোগ করার অধিকার আছে ওর। রোজকার মতো সেদিনও বৃষ্টি নেমেছিল এমনই। কোনো এক অজ্ঞাত কারণে সকালবেলাতেই আমি ওর কাছে চলে এসেছিলাম। অন্যরাও বৃষ্টির জন্য সেদিন বাড়িতেই বসা। আপা সেদিন একটু বেশিই চুপচাপ, বারবার আনমনা হয়ে যাচ্ছিল। রোজ কথার ফুল ঝুড়ি খুলে বসে, অথচ সেদিন ওর মুখে কোনো কথাই নেই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম ওকে, বোঝার চেষ্টা করছিলাম ওর মনোভাব। মনে হচ্ছিল অন্যান্য দিনের তুলনায় একটু সুস্থ বোধ করছে, কিন্তু কে জানতো ওর এই সুস্থতার স্থায়িত্ব খুব অল্প। খুব আনমনে বৃষ্টি দেখতে দেখতে একসময় খুব দুর্বল স্বরে আপা আমার নাম ধরে রাখলো। নীরদ। আমি ওর পাশেই বসা, আর একটু এগিয়ে গেলাম। বলো আপা। মাফিন বাবুকে ডাকবি? আর ইন্তিশারকেও? এখনই ডাকছি আপা। তৎক্ষণাৎ ফোনটা নিয়ে ইন্তিশারকে কল করে দিলাম আমি। ফোন পাওয়া মাত্রই ইউষা সমেত নেমে এলো নিচে।
ইউসাকে দেখেই আপা মুচকি হেসে দুহাত বাড়িয়ে ওকে কাছে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে আদর করে কোমল স্বরে বলল, বাবা, আজকে তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। হয়তো অনেক কথাই আজ বুঝতে পারবি না, কিন্তু সময় হলে আস্তে আস্তে সবটা বুঝে যাবি। অতদিন তো আমার হাতে সময় নেই, বাধ্য হয়ে তাই আজই কথাগুলো বলতে হচ্ছে। মাফ করিস তার জন্য। আমি জানি মা হিসেবে আমি তোকে তেমন কিছু কখনো দিতে পারিনি। আমার সারাটা জীবন শুধু লড়াই করেই কেটে গেছে। তোর জীবনে সেরকম কোনো ভূমিকা আমি রাখতে পারিনি। এখন আর সে সময় অবশিষ্ট নেই। তোর একটা সুন্দর ভবিষ্যৎ দেখে যেতে পারবো না। এই কষ্টটা আমায় সব সময় তাড়া করে বেরিয়েছে, আর আজ সে কষ্ট নিয়ে আমায় চলে যেতে হচ্ছে। আমি তোকে সুস্থ একটা বর্তমান না দিতে পারলেও ভালো ভবিষ্যৎ দিয়ে যেতে চাই। আমার মৃত্যুর পর তুই কখনোই আমাকে নিয়ে কষ্ট পাবি না, আমার জন্য কাঁদবি না। এই যে আমার পাশে বসে এই দুজনকে দেখছিস, আমার পর এদের দুজনকে নিজের বাবা মা বলে জানবি। আপার কথা শুনে অজানা ভয়ে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমি আটকাতে চাইলাম ওকে এইসব কথা বলা থেকে, কিন্তু ইন্তিশার ইশারায় থামিয়ে দিল আমায়। ওইদিকে ইউসা মায়ের কথা শুনতে শুনতে কেঁদে ফেলেছে। আপা ওর চোখ মুছে দিয়ে কপালে চুমু খেয়ে আবারও বলল, শক্ত হ বাবা, আমার কথা মন দিয়ে শোন। জীবনে তোকে অনেক বড় হতে হবে। এক জীবনে আমার ব্যর্থতা অনেক, সবচেয়ে বড় ব্যর্থতা আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারিনি, কিন্তু তুই তোর স্বপ্ন ঠিক পূরণ করবি। আমার দোয়া থাকবে তোর সাথে। নিজ চোখে তোকে সফল হতে দেখে যেতে পারলাম না ঠিক, কিন্তু মনে রাখবি তোর সফলতার মধ্য দিয়ে তুই আমাকে খুঁজে পাবি। তারপর আমাদের দিকে ইশারা করে বলল, এই মানুষ দুটোকে মন থেকে মেনে নিস বাবা। এই পৃথিবীতে এরাই আছে একমাত্র যারা সব সময় তোর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে। এক পর্যায়ে ইন্তেশার আপার পাশে গিয়ে বসলো। ইউসাকে নিজের দিকে টেনে নিয়ে আপাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, এসব কথা বলার তো আরও সময় আছে। কোথাও যাচ্ছ না, তুমি বুঝতে পেরেছো? তুমি নিজে আগে শক্ত হও। আর ইউসা, তুই একদম কাঁদবি না, মা অসুস্থ তাই এসব বলছে। ইন্তেশারের কথার পৃষ্ঠে আপা মৃদু হাসলো, ছলো ছলো চোখে বলল, মানুষ মৃত্যুর কথা বুঝতে পারে ইন্তিশার, অনেক তো হলো ভাই, আর কত নেবে শরীরটা? এর তো মুক্তি চাই বলো। আজ এই খুব করে চাইছে সমস্ত যন্ত্রণার থেকে মুক্তি পেতে, ভেতরটাও আর পারছে না। অনেক সংগ্রাম করেছি তো, এবার আমার ছুটি চাই, লম্বা ছুটি চাই। আপা তুমি চুপ করো তো, হাত জোর করে বললাম আমি। আপা শুনলো না আমার কথা, এক মনে বলে যেতে থাকলো, ইউসা আর নীরদ দুটোই আমার সন্তান ইন্তিশার। তুমি ইউসাকে যতখানি দেখে রাখবে, আমার নীরদকেও দেখে রাখবে। খুব বোকা ওই মেয়েটা, একটু পাগলাটে। আমি জানি তোমার চেয়ে ভালো ওকে কেউ সামলাতে পারবে না। আমি আমানত হিসেবে দিয়ে যাচ্ছি এদের দুজনকে, দেখে রেখো। কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দিও ভাই। নীরদ, তুইও। আপা আমার দিকে তার দুর্বল হাতটা বাড়িয়ে দিল। দুর্ভাগ্য আমি হাতটা ধরার আগেই সেটা নিস্তেজ হয়ে পড়ে গেল নিচে। তারপরে স্মৃতিটা আমার কাছে বেশ ধোয়াটে। আমি দেখলাম ইন্তিশারের হাত এগিয়ে গিয়ে আপার হাত খোলা চোখ বন্ধ করে দিল। আপার বোঝা দুপাশের চোখের দুপাশ বেয়ে চিকন অশ্রুধারা গড়াতে গড়াতে নরম বালিশে মিশে গেল। তারপর আমার আর কিছুই মনে নেই। কানে কেবল প্রতিধ্বনি হলো ইন্তিশারের তীক্ষ্ণ আওয়াজ। নীরদ, চেতনা ফিরল যখন, তখন প্রকৃতি ভীষণ নিস্তব্ধ। ঘরে জেলে দেয়া মৃদু আলোয় পুরো ঘরময় একবার চোখ বুলাতে বুঝতে পারলাম আমাদের সেই ছোট্ট ঘরটায় শুয়ে আছি আমি। ইন্তিশার আমার পাশে চেয়ারে হেলান দিয়ে বসা, চোখ জোড়া বন্ধ। ঘুমোচ্ছে নাকি জেগে আছে বুঝতে পারলাম না। ওর থেকে চোখ সরিয়ে জানলা দিয়ে বাইরে তাকালাম। একটা কামিনী গাছ আছে বাড়িটার পাশে। গাছটার পাতাগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে আর কি সুন্দর একটা শব্দ করছে। কামিনী ফুল তো খুব কমনীয়, অল্প বাতাসেই ঝরে পড়ছে। সকালের কথা মনে পড়ছে আমার। হৃৎপিণ্ডে কেউ জোর হাতে খোঁচাচ্ছে মনে হচ্ছে। কি অদ্ভুত এক জ্বালা বুক জুড়ে। আপনজন হারানোর শোক বুঝি এমনই হয়। নিঃশব্দে কাঁদতে কাঁদতে দাঁতে ঠোঁট কামড়ে বুকের বাঁ পাশে হাত রাখলাম আমি। রাখতেই হাতের পিঠে খুব জোর একটা আঘাত লাগলো, সুচালো আঘাত। না চাইতেও মুখ দিয়ে মৃদু যন্ত্রণা সূচক শব্দ বেরিয়ে গেল। চোখ মেলে দেখলাম সার্জিক্যাল টেপ দিয়ে ছোট্ট একটা সুচ হাতে আটকে দেয়া। স্যালাইন চলছে আমার। তখন এতখানি অসুস্থ হয়ে পড়েছিলাম যে স্যালাইন লেগেছে আমার। উঠে পড়েছো সোনা? কোনো কষ্ট হচ্ছে কি? মাথায় ইন্তিশারের কোমল স্পর্শে ধ্যান ভাঙলো আমার। ওর দিকে তাকিয়ে মাথা দুই দিকে নেড়ে না বোধক উত্তর দিলাম। চেয়ার থেকে উঠে এসে স্যালাইনটা চেক করলো। প্রায় শেষের দিকে দেখে আস্তে করে সুচটা খুলে দিল হাত থেকে।
তারপর সবটা গুছিয়ে প্যাকেটে পুরে সরিয়ে রেখে আবারও আমার পাশে বসলো। আমি সরে গিয়ে ওর কোলে মাথা রাখলাম, চুলে আঙুল ডুবিয়ে ও ক্ষীণ গলায় বলল, এভাবে ভেঙে পড়লে চলবে? ভাবি কত বড় দায়িত্ব দিয়ে গেছেন আমাদের, মনে আছে? তুমি যদি এরকম করো তাহলে ইউসার কি অবস্থা হবে? এত বড় দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পারবো তো? অবশ্যই পারবে, আমি আছি তো পাশে। দুজন মিলে সবটা সামলে নেব। পারতে তো আমাদের হবেই। আমার মতো ওর ভাগ্য হোক এমনটা আমি চাই না। বেশি ভেবো না নীরদ, এভাবে ভেঙে পড়ো না। আপার কথা খুব মনে পড়ছে, অসহায় লাগছে। দুই চোখ ছাপিয়ে অশ্রু নামলো আবার। ইন্তেশার টেনে ওর মুখোমুখি বসালো, চোখের পানি মুছে দিয়ে আমার একটা হাত ওর হাতের মুঠোয় নিয়ে হাতের পিঠে চুমু খেয়ে নরম গলায় বলল, নীরদ, চোখের সামনে আপনজনের মৃত্যু তো আমিও দেখেছি। আমার মায়ের মৃত্যু দেখেছি। মা আমার জন্য কী ছিল তুমি ভালো করেই জানো। সেই মানুষটাকে যখন আমি নিজ চোখের সামনে একটু একটু করে নিঃশেষ হতে দেখলাম, সেই অনুভূতিটা কাউকে বোঝানোর মতো নয়। শুধু মনে হচ্ছিল আমার পুরো পৃথিবী তছনছ হয়ে গেছে, পায়ের নিচের মাটি সরে গেছে। মায়ের ঠান্ডা হাত চেপে ধরে কতক্ষণ বসেছিলাম আমি, কেঁদেছি, খুব কেঁদেছি। তারপর মনে পড়েছে মা শেষ মুহূর্তে বলেছিল, বাবা তোর কাঁধে এখন অনেক দায়িত্ব, দায়িত্ব থেকে পালাস নে যেন। শুরুতে হয়তো কষ্ট হবে, গোছাতে গোছাতেই মনে হবে সব এলোমেলো হয়ে যাচ্ছে, তবুও ভেঙে পড়বি না। মনে রাখবি মায়ের দোয়া আছে মানে মা নিজেই তোর সাথে ছায়ার মতো আছে সব সময়। আমি বিশ্বাস করি মা আছে আমার সাথে, আমাকে দেখছে। আমি খুশি হলে সে খুশি হচ্ছে, আমি কষ্ট পেলে মায়েরও কষ্ট হচ্ছে। আমার ওই বিশ্বাসটা না আমাকে প্রতিদিন শক্তি যোগায় নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে। আজ থেকে তুমিও মা হয়েছ নীরদ। জানো তো, সৃষ্টিকর্তা মায়েদের বানিয়েছেন রিপ্লেসমেন্ট হিসেবে। আমরা ভেঙে পড়ি, আমাদের অসহায় লাগে, ঠিক ভুল বুঝতে পারি না। তখন সৃষ্টিকর্তা মাকে পাঠান আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করতে, আমাদের ঢাল হয়ে পাশে দাঁড়াতে। তোমাকেও ইউসার ঢাল হতে হবে, ওকে সামলানো শিখতে হবে। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসছে। আজ যত কাদার কেঁদে নাও, এরপর থেকে আর কোনো কান্না নয়, নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। যদি কোনো ভুল করে ফেলি? কাতর হয়ে ওর চোখের দিকে তাকালাম। তোমার সব ভুল শুধরে দেওয়ার জন্য আমি আছি তো। আলতো হেসে আমার কপালে চুমু খেলো ইন্তেশার। আমি দীর্ঘশ্বাস চেপে ওর কাঁধে মাথা এলিয়ে দিলাম। কয়েক ঘন্টা পর সূর্য উদয় হবে, একটা নতুন দিনের আগমন। নতুন দিনে আবারও নতুনভাবে শুরু করতে হবে সবটা। আজ রাতটা পার হলে জীবনে দ্বিতীয়বারের মতো আবারও পাল্টে যাবে বোধ হয় আমার জীবন। প্রতিদিন একটু একটু করে নিজেকে সামলে নিলেও ইউসাকে সামলাতে গিয়ে আমার সব সাহস হাওয়ায় উড়ে যেত। ডান পেটে ইউসা খুব চুপচাপ হয়ে গিয়েছিল, প্রয়োজন ছাড়া কথা বলে না, সব সময় উদাস থাকে। কখনো ছাদে বসে একা একা কাঁদে। লেখাপড়া, স্কুল, খেলাধুলা কোনো কিছুর ওপরই ওর মন ছিল না। হাজার চেষ্টা করেও ওকে সহজ করতে পারছিলাম না আমরা। পরবর্তীতে ইন্তেশার সিদ্ধান্ত নিল ওকে সাইকিয়াট্রিস্ট দেখানো হবে। আমিও চিন্তা ভাবনা করে সম্মতি দিলাম। নিয়মিত কাউন্সিলিং শুরু হলো। ডক্টর সাজেস্ট করলেন জায়গা পাল্টাতে। আপা যেই ঘরটায় ছিল ওই ঘরটায় দেখলেই ওর আপার কথা মনে পড়তো। নিজেকে সামলাতে সামলাতেই ভেঙে পড়তো আবার। ইয়সার মেন্টাল হেলথের কথা চিন্তা করে পরবর্তীতে ইন্তেশার চিন্তা করলো ভাড়া বাসায় না উঠে বরং নিজেদের বাসাতেই ওঠা যাক। যে বাসাটা ফিরে পাওয়ার জন্য অল্প অল্প করে পুঁজি জোগাড় করছিল সেটাই পরে ফিরিয়ে আনলো লোন করে। লোন তো ব্যাংকের কাছ থেকে পাওয়া যাচ্ছিল না, লোন দিল এবার ওর বন্ধুরা। তুহিন ভাইও কিছু দিল। বাসা ফিরে পেলে আমরা সময় ক্ষেপণ না করে দ্রুত উঠে গেলাম ওখানে। পুরনো স্কুল ছাড়িয়ে ইউসাকে নতুন স্কুলে ভর্তি করানো হলো। আমার পুরো সময়টা আমি ওর পেছনে খরচ করতে লাগলাম। আর ইন্তেশার আগের চাকরিটা ছেড়ে নতুন চাকরি নেবার কথা ভাবছিল। দূরত্ব অনেক হয়ে যাচ্ছিল ওখান থেকে, জার্নিটাতেই অনেকটা সময় নষ্ট হচ্ছিল। কিন্তু নতুন চাকরি পাওয়া কি মুখের কথা? ওর বন্ধু একজন সাজেস্ট করলো তার কোম্পানিতে জয়েন করতে, ভালো একটা পোস্ট আছে, ওখানে জয়েন করে না হয় উন্মুক্ততে আবারও বিবিএ কোর্সে ভর্তি হয়ে যাবে। যতটুকু পড়াশোনা ছেড়েছিল তা এখানে পুরোপুরি বিজনেস শুরু করবে, ততদিনে টাকা পয়সা হয়ে যাবে কিছু। কিন্তু ইন্তেশার রাজি হলো না। ওর কথা দ্বিতীয়বার কারোর সামনে মাথা নোয়াবে না। সে যোগ্যতা ছাড়া বন্ধুর কোম্পানিতে কেন যাবে? এদিকে নিত্য দিনের খরচও তো কম লাগছিল না, বেশ টানাপোড়েনেই কাটছিল আমাদের।
সব খরচ সামলে লোন পরিশোধ এসব নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম আমি। কিন্তু ইন্তেশারের মধ্যে কোনো দুশ্চিন্তার বালাই নেই, বরং আমাকে দুশ্চিন্তা করতে দেখে বলতো, তুমি তো এরকম ছিলে না নীরদ, আগে কত স্ট্রং ছিলে। গিভ আপ থটস কখনোই আসতো না তোমার মাঝে। এখন কি হয়েছে, এত দ্রুত গিভ আপ করে ফেলো কেন? আমি উত্তর দিতে পারতাম না, পারি না। এই জীবনে এত কিছু সহ্য করার পর সহন শক্তিটা বাড়ার পরিবর্তে কেন যেন শূন্যের কোঠায় নেমে গেছে। এখন সব কিছুতেই গিভ আপ মাইন্ড চলে এসেছে। আমার ভেতর থেকে এখন শুধু একটা কথাই আসে, আরো খারাপ দেখা বাকি। আমি বুঝতে পারতাম ইন্তিশা নিজেকে যতখানি স্ট্রং দেখানোর চেষ্টা করছে ততখানি আসলে ও হতে পারছে না। সেও এত কিছু সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছে। বাসে ঝুলে ঝুলে প্রতিদিন যাওয়া আসা, স্বল্প সময়ের ঘুম আর অমানসিক পরিশ্রম করতে করতে তার ভেঙে যাওয়া চেহারা, চোখের নিচের কালশিটে দাগ আর ক্লান্ত মুখখানা দেখলেই সব আন্দাজ করে ফেলা যাচ্ছিল। মাঝে মধ্যে কান্না পেত আমার, নিজেকে অযোগ্য মনে হতো। আমিও তো বোঝা হয়ে আছি ওর উপর। পড়াশোনাটা যদি শেষ করতে পারতাম তাহলে আজ আমিও একটা চাকরি করতে পারতাম না। কিন্তু এখন এইসব ভেবে কি হবে? পড়াশোনার প্রতি কোনো আগ্রহ অবশিষ্ট ছিল না আমার। আমি কুলই পাচ্ছিলাম না কোথা থেকে কি শুরু করলে কি হবে, আদৌ কিছু হবে কিনা। হতাশা, দীর্ঘশ্বাস নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছিল আমার। ইন্তেশার তবুও বোঝানোর চেষ্টা করতো সব ঠিক হয়ে যাবে। আমি দিশেহারা বোধ করতাম। কিভাবে ঠিক হবে? সব আমি আরো এলোমেলো হতে দেখছি। এত মানুষের জীবনে মিরাকল হয়, আমাদের জীবনে কেন কোনো মিরাকল হয় না? একটা মিরাকল আর এলোমেলো সব যদি ঠিক হয়ে যেত। প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে একবার করে ভাবতে কখনো সত্যি কখনো মিরাকল ঘটবে এমনটা আমি স্বপ্নেও ভাবিনি। 1 বছর পরের ঘটনা। ইয়ার লস দিয়ে ইউশাকে আবারও 5-এ রাখা হয়েছিল। এবার সে 6-এ উঠেছে। ওর অন্যান্য বন্ধুদের মায়েদের সাথে আলাপ আলোচনা করে ক্যাডেট কোচিংয়ে দিতে চাচ্ছিলাম আমি। বাসার পাশে নামকরা একটা কোচিংও ছিল। সেদিন কোচিংয়ে প্রথম ক্লাস। সকাল 7:30। খুব তাড়াহুড়ো করে আমরা মা ছেড়ে বেরোচ্ছি। ইন্তেশার গেছে রিক্সা ডেকে দিতে। রিক্সা পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ও আমাদের ফোন করে দিল। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে দেখি রিক্সা করে দাঁড় করিয়ে একজন বৃদ্ধ লোকের সাথে কথা বলছে। লোকটাকে আমি চিনি না। কৌতূহল নিয়ে এগিয়ে যেতে বৃদ্ধ লোক ওকে ইশারা করে বললেন, এই তবে নাচবো? ও ফিরে তাকিয়ে হাস্যজ্জ্বল মুখে মাথা নেড়ে বলল, ইয়েস। বুড়ো বলো তো আমাদের পাশাপাশি মানিয়েছে না? বৃদ্ধ মুচকি হেসে বললেন, একদম মেড ফর ইচ আদার। জবাবে ইন্তেশারও হাসতে হাসতে হাতের ইশারায় আমাকে আর ইউশাকে কাছে ডেকে নিল। বৃদ্ধকে দেখিয়ে বলল, নীরদ, ইউশা হি ইজ মাই গ্র্যান্ড পাস বেস্ট ফ্রেন্ড, আমার আরেকজন দাদু। আমি সালাম দিয়ে কুশলাদি বিনিময় করলাম ওনার সাথে। উনি ইউশাকে আদর করে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, শুধু বন্ধু নয়, আমি কিন্তু ওর ভাইয়ের মতো ছিলাম। আপনি বাড়ির ভিতর গিয়ে বসুন না। ইন্তেশার ওনাকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলছো কেন? ইন্তেশারের দিকে বিরক্ত চোখে তাকালাম আমি। দাদু হাসতে হাসতে বললেন, ভেতরে তো যাব দাদু, তুমি নাকি কোথায় যাবে সেজন্য এখানে অপেক্ষা করছি। তুমি বেরিয়ে গেলে আমরা ভেতরে যাব। এবার মনে পড়লো দেরি হয়ে যাচ্ছে, সময় দিতে পারছি না, এই জন্য ক্ষমা চেয়ে ওনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। ইউশাকে ভর্তি করে ক্লাস করতে পাঠিয়ে দিয়ে মনে হলো এখানে বসে না থেকে বাসা থেকে ঘুরে আসি। আত্মীয় বাসায় ইন্তেশার একা আপ্যায়ন করতে পারবে কিনা কে জানে। ভাবনা অনুযায়ী সময় নষ্ট না করি ইউশাকে বলে আবারও বাসার পথ ধরলাম। ফিরে এসে দেখি ইন্তেশার ড্রয়িং রুমের সোফার উপর মাথা নিচু করে চুপচাপ বসে আছে। দাদু নেই। ব্যাগগুলো এক সাইডে রেখে আমি ওর পাশে গিয়ে বসলাম। ভ্রুকুচকে বললাম, দাদু চলে গেছে? আমার প্রশ্ন শুনে ও মুখ তুলে তাকালো। আমি দেখলাম ওর চোখ লাল। ও কি কেঁদেছে? আতঙ্কে ভেতর দুলে উঠলো আমার। কাঁধে হাত রেখে ভয় জড়ানো গলায় জিজ্ঞেস করলাম, ইন্তেশার কিছু কি হয়েছে, খারাপ কিছু? ও আচমকা জড়িয়ে ধরলো আমায়, আদ্র গলায় বলল, মানুষের কাজ কথা বলে নীরদ, কাজ কথা বলে। আমার জীবনে সবসময় আদর্শ ছিলেন আমার দাদু। উনি যখন বেঁচে ছিলেন এত মানুষের সাহায্য করেছেন। আজ সেই সাহায্য আশীর্বাদ হয়ে ফিরে এলো আমাদের জীবনে। মানে? একটু আগে যিনি এসেছিলেন আমার দাদুর ফ্রেন্ড, এটা দিতে এসেছিলেন আমাকে। হাতে ধরে থাকা একটা কাগজ বাড়িয়ে দিল আমার দিকে। সংশয়াপূর্ণভাবে কাগজটা হাতে নিলাম আমি। খুলতেই মনে হলো একটা দলিল। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালাম। এখানে যে জমি দুটোর কথা লেখা আছে ওগুলো আমার দাদুর। বন্ধুর বিপদে একসময় দিয়ে দিয়েছিল। অবস্থাপন্ন
হওয়ার পর ইনি জমিগুলো ফিরিয়ে দিতে চেয়েছিলেন, তখন দাদু নেয়নি। বলেছে যদি কখনো জীবন মরণ সমস্যায় পড়ে সাহায্য চাই তখন না হয় ফিরিয়ে দেবে। এতদিন আমানত হিসেবে নিজের কাছে রেখে দিয়েছিলেন। আজ এতদিন পর হঠাৎ ফিরিয়ে দিলেন? কারণ কতদিন পর উনি আমাদের সম্পর্ক জানতে পারলেন। পরিবার নিয়ে বিদেশে ছিলেন, ফিরেছেন গত বছর। বাবার খোঁজে গিয়েছিলেন পুরনো বাড়িতে। ওখানে সবটা জানার পর এতদিন আমাকে খুঁজে বেরিয়েছেন, ফাইনালি এখানে পেলেন। খুব অবাক লাগছে ইন্তেশার। আমারও। বিপদে পড়লে সৃষ্টিকর্তার সাহায্য যে কত দিক থেকে আসতে পারে আমার ধারণা তো ছিল না। এই জমিগুলো আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে ইন্তেশার। ছলো ছলো চোখে তাকিয়ে বললাম আমি। ও আলতো হেসে মাথা নাড়ল। কি অদ্ভুত, শেষ পর্যন্ত তাহলে মিরাকেলই হলো আমাদের জীবনে। এরপর আমাদের জীবন আবারও পাল্টাতে লাগলো। শহরের ভেতর হওয়ায় দুটো জমি চড়া দামে বিক্রি হলো। লোন পরিশোধ করার পরেও বিরাট একটা অ্যামাউন্ট হাতে রইল আমাদের। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আলোচনা করে দুজন বন্ধু সহ পার্টনারশিপে বিজনেস করার চিন্তা করলো ইন্তেশার। কারের বিজনেস। ওর বন্ধুদের নেটওয়ার্ক ভালো। শুরুতে কিছুটা মন্দা দেখা গেলেও ওই নেটওয়ার্কের জোরেই ভালোভাবে দাঁড়িয়ে গেল বিজনেসটা। বিজনেসে ঢোকার পর ও পড়াশোনা শেষ করার তাড়না অনুভব করলো। ঠিক উন্মুক্ততে বিবিএতে ভর্তি হয়ে গেল, সাথে আমাকেও ভর্তির তাগিদ দিতে লাগলো। আমি তো আগেই বলেছি এত কিছুর পর পড়ার প্রতি আগ্রহ আমার অবশিষ্ট ছিল না, কিন্তু ও তো শোনবার পাত্রই নয়। দেখা গেল পড়াশোনাকে কেন্দ্র করে আমাদের ডেইলি ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। ও লজিক্যালি বোঝায়, আদর করে বোঝায়, বুঝতে না চাইলে ভায়োলেন্ট হয়ে ভাঙচুর শুরু করে বেরিয়ে যায়। লাইটলি বিষয়টা শুরু হলেও আস্তে আস্তে তা কমপ্লেক্সের দিকেই যাচ্ছে উপলব্ধি করতে পেরে আমার বিরক্তির সীমা রইল না। কিন্তু ইন্তেশারের মধ্যে বিরক্তির আভাস নেই, তা দেখে আমার রাগ বেড়ে গেল। নিত্যদিনের মতোই একদিন টুকটাক কথা কাটাকাটি হচ্ছিল আমাদের মধ্যে। হতে হতে এক পর্যায়ে আমি চিৎকার করে বলে উঠলাম, তোমারও বাকিদের মতো মনে হয় আমি তোমার যোগ্য নই, তাই না? এই জন্য পড়াশোনা করতে এত ফোর্স করছো তুমি আমায়? এখন তুমি ভালো পজিশনে চলে গেছো, সমাজে আর 5টা বড় মাপের মানুষের সাথে মিশছো, তাদের পার্টনারদের দেখছো, তাই উপলব্ধি হচ্ছে আমি তোমার পাশে আনফিট। অশিক্ষিত বেকার মেয়েটাকে তোমার মতো বড় মাপের মানুষের পাশে আর মানাচ্ছে না, তাই না? সহজ কথা বলে দিতে পারো ইন্তেশার। বেশি অযোগ্য মনে হলে ছেড়ে দিতে পারো। প্রতিদিন অশান্তি করে কোনো লাভ আছে বলো? এক বাক্যে বাকি কথাটা সম্পূর্ণ করা হলো না আমার। তার পূর্বেই এসে সশব্দে একটা চর বসালো আমার গালে। কাঁধ আঁকড়ে ধরে আহত স্বরে বলল, এক মুহূর্ত ব্যয় না করে দ্রুত পায়ে প্রস্থান করলে। এরপর গালে হাত রেখে মেঝেতে বসে পড়লাম আমি। বিন্দু বিন্দু জল চোখের কোণে জমে গেল আমার। আমি সত্যি ওকে চিনতে পারিনি, নাকি ও আমাকে বুঝতে পারছে না, আমার ভেতরটা বুঝতে পারছে না। সেদিন আমার খুব অভিমান হলো। বাইরে গেলে বারবার কল করতো আমাকে, কিন্তু সেদিন করলো না। আমিও অভিমান করে খোঁজ নিলাম না। সারাটা দিন অমনি করেই কেটে গেল। সন্ধ্যায় যখন ফিরল, সাথে দেখি ইশি আপু মেয়ে সমেত এসেছে। এসেই তো হুলস্থুল, একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে হবে, আমাকে তৈরি করে দিতে এসেছে। সেও আজ আমাদের সাথে যাবে। আপুর কথা শুনে বুঝতে পারলাম এইসব ভদ্রলোকেরই পরিকল্পনা। নিজেও অভিমান করে আছে, কথা তো বলা বারণ, তাই বোনকে নিয়ে এসেছে। মনে মনে বুদ্ধির প্রশংসা না করে পারলাম না। ভেতরে যত যাই থাকুক, আপুর সামনে আর তা প্রকাশ করলাম না। চুপচাপ তৈরি হয়ে তাদের সাথে বেরিয়ে গেলাম। পার্টিটা ছিল কারো বাসায়। বিশাল প্রপার্টি আর জাঁকজমকপূর্ণ অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতে অসুবিধে হলো না আয়োজকের অবস্থান। শুরুতে বেশ আগ্রহ বোধ করলেও মূল ফটক দিয়ে ঢোকার পর থেকে আমি একটু একটু করে মিয়ে যেতে শুরু করলাম। কারণ বারংবার আমার মস্তিষ্ক অতীতের দুঃসহ স্মৃতিগুলোকে মনে করিয়ে দিতে শুরু করেছিল। চোখের সামনে ভেসে উঠছিল সেই দিনের রাতটা। অন্তুর সাথে এরকম একটা পার্টিতে গিয়েছিলাম আমি সেদিন। তারপর নীরু যেতে যেতে আচমকা পেছন থেকে আমার হাত টেনে ধরলো কেউ একজন। কণ্ঠটা শুনে শির দাঁড়াবে শীতল স্রোতের রক্তের স্রোত নেমে গেল একটা। মনে মনে প্রার্থনা করছিলাম, যাকে মনে করছি সে যেন না হয়, কিন্তু আমার প্রার্থনা কবুল হলো না। হাত ধরে থাকা ব্যক্তিটা একটানে আমাকে তার দিকে ফিরিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। কান্না ভেজা গলায় ফিসফিসিয়ে বলে উঠল, মিস ইউ সো মাচ। আমি ভাবতে পারিনি তোমাকে এতদিন পর এভাবে দেখতে পারবো। আমি থরথর করে কাঁপতে কাঁপতে ক্ষীণ গলায় উচ্চারণ করলাম, অন্তু। ও আমাকে ছেড়ে দিয়ে গালে হাত রেখে মাথা নাড়ল। হ্যাঁ, আমি তোমার অন্তু। তোমার অন্তু? কথাটা শুনে কেন যেন আমার ভেতরটা অদ্ভুত একটা অনুভূতি হলো। সমস্ত শরীর জ্বলতে শুরু করলো। পুরনো এক ইচ্ছেকে বাস্তবায়ন করার তাড়না অনুভব করলাম ভেতরে।
তারপর কোনো দিকে না তাকিয়ে সমস্ত শক্তি দিয়ে চপেটাঘাত করে বসলাম ওর গালে। সেই চপেটাঘাতের শব্দ বোধহয় খুব জোরে প্রতিধ্বনিত হলো। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে গেল। আমার দিকে অবাক চোখে তাকিয়ে ও বিড়বিড় করে বলল, তুমি আমায় মারলে? বিপরীতে কোনো উত্তর আমার থেকে এলো না। জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে উপলব্ধি হলো এই একটা মানুষের উপর আমার অসীম ঘৃণা। একদিন যেমন পৃথিবী সম ভালোবাসা ওর জন্য জমিয়ে রেখেছিলাম, আজ তার চেয়ে বহু গুণ বেশি ঘৃণা এই মনে জমে গেছে এর জন্য। এতখানি ঘৃণা যে এই মুহূর্তে ওর বুকে ছুরি চালাতেও বাঁধবে না আমার। অন্তুকে সজোরে চটটা মারার পর আমার মনটা তখনও শান্ত হচ্ছিল না। ইচ্ছে করছিল আরও কয়েকটা আঘাত করি আমি ওকে। যে মুখ দিয়ে আমার নাম নিয়েছে আর যে হাত দিয়ে আমায় স্পর্শ করেছে সেই মুখ হাত বিচ্ছিন্ন করে দিই, কিন্তু লোক সমাগমে তো তা সম্ভব ছিল না। প্রেস্টিজ ইস্যু হয়ে যেত। বাধ্য হয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। পিছু ঘুরে চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। এমন সময় আবারও ওর কণ্ঠস্বর ভেসে এলো, আরো মারো আমাকে নীরো, মারো, গালি দাও। অন্যায় করেছি আমি তোমার সাথে, শাস্তি আমার প্রাপ্য। কিন্তু আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিও না। তোমার ওই চোখ চোরায় শুধু ভালোবাসা দেখে এসেছি আমি, ঘৃণা সইতে পারবো না। বলতে বলতে আবারও আমার কাছে আসতে চাইলো অন্তু। দু কদম সরে ওর নাগালের বাইরে চলে গেলাম আমি। কিছু বলার জন্য মুখ খুলবো তার পূর্বে ঝড়ের বেগে ছুটে এসে ধাক্কা মেরে দিল, ফেলে দিল কেউ ওকে। তাকিয়ে দেখলাম ইন্তেশার মাটিতে ফেলে কলার চেপে ধরে অনবরত মুখে ঘুষি মারতে মারতে চিৎকার করে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার বউকে ছোঁয়ার? স্কাউন্ডেল, আজ তোকে মেরেই ফেলবো আমি। বেকায়দায় পড়ে অন্তু নড়াচড়া করতে পারছিল না। এক একটা ঘুষি পড়তেই নাক মুখ ফেটে রক্ত বেরোতে শুরু করেছিল। রক্ত দেখে আমি ঘাবড়ে গেলাম। ইন্তেশারের বন্ধুরাও ততক্ষণে ছুটে এসেছে ওকে আটকাতে। ও তো কারো কথাই শুনছিল না। জোর করে টেনে হিসেবে বহু কষ্টে সরাতে সক্ষম হলেও বারবার মারমুখী হয়ে ছুটে যাচ্ছিল। ভরা মজলিসে এরকম অপ্রীতিকর ঘটনা কেউ একসেপ্ট করেনি। অকস্মাৎ এমন কিছু দেখে আশেপাশে ফিসফাস শুরু হয়ে গেল। উপলব্ধি করলাম মান সম্মান বাঁচাতে চাইলে আমাদের এক্ষুনি প্রস্থান করা দরকার। কাল ক্ষেপণ না করে ইসি আপুকে চোখের ইশারে ডেকে নিয়ে বললাম আমরা যাচ্ছি, তারা যেন সবটা সামলে নেয়। সেও সম্মতি দিয়ে আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। ইন্তিশারও আর রাগ করলো না, চুপচাপ এসে গাড়িতে বসলো। পুরো পথ আমাদের আর কোনো কথা হলো না, যেন একে অপরকে বলার মতো কোনো বাক্য সাজিয়ে উঠতে পারছিলাম না। বাড়ি ফিরেও সে একটা শব্দও উচ্চারণ করলো না। গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে চলে গেল। ওর গমন পথে তাকিয়ে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। এতদিন পর এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে অন্তুর সাথে দেখা হবে কল্পনাও আনিনি আমি। বিষয়টা ডাইজেস্ট হতে সময় লাগছে আমার। ইন্তেশারের মনে কি চলছে তা আমি জানি না, তবে মনে হলো কিছুটা সময় আমাদের একা থাকা উচিত। সকালের ঝগড়া, তারপরে এই রাতের ঘটনা সব মিলিয়ে জগা খিচুড়ি অবস্থা হয়েছে মাথার মধ্যে। কোনটা কিভাবে অ্যাকসেপ্ট করবে বুঝে উঠতে পারছে না। একটু সময় দেয়া হোক ওকে, নইলে পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে। হাত মুখে কোনো রকম পানি দিয়ে ড্রয়িং রুমেই বসে রইলাম আমি। মাথা নিচু করে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করছিলাম। এমন সময় উপরের ঘর থেকে সজোরে কিছু পড়ার শব্দ ভেসে এলো। আটকে উঠলাম। ইন্তেশার উপরে আছে, ওকে আবারও ভাঙচুর শুরু করেছে। তড়িঘড়ি করে পা বাড়ালাম ওপরের দিকে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ভাঙচুরের শব্দ আরও বেড়ে গেল। সাথে শুরু হলো বিরাশি চিৎকার। কেন আমি ওকে আটকেছি এটা আমার অপরাধ হয়ে গেছে। ভাগ্যিস সেউসা বাড়িতে নেই, বন্ধুর বাড়ি বেড়াতে গেছে। ছেলেটা থাকলে কি ভয়ই না পেত। আমিই তো ভয়ে আদমরা হয়ে যাচ্ছি। একটা মানুষের এত রাগ কিভাবে হতে পারে? তীব্র ভাঙচুরের শব্দ আর চিৎকারে মনে হচ্ছে প্রলয় নেমে এসেছে বাড়িতে। কিভাবে এভাবে চেঁচাতে চেঁচাতে ভোকাল কর্ডটা খারাপ করে ফেলে। দ্রুত পায়ে ঘরে ঢুকে ওকে আটকানোর জন্য এগোলাম আমি। তখনই চীনামাটির একটা ফুলদানি মাটিতে আছড়ে ফেললো। ফুলদানিটা একদম আমার পায়ের কাছে এসে কয়েক খণ্ড হয়ে গেল এবং ওর কিছু ভাঙা অংশ এসে পায়ে বিঁধে গেল। মৃদু আর্তনাদ করে আমি পা চেপে ধরে বসে পড়লাম। ও আমার আর্তনাদ শুনে চমকে তাকালো। ছুটে এসে হাত সরাতেই আমাদের দুজনের চোখে পড়লো রক্ত চিকন ধারা হয়ে বয়ে যাচ্ছে। আতঙ্কে মুখ শুকিয়ে গেল ওর। ফ্যাকাশে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে এক সেকেন্ড ব্যয় না করে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর ছুটোছুটি করে ফার্স্ট এড বক্স এনে ড্রেসিং করে আরও কত কি শুরু করলো। পুরোটা সময় আমি মনোযোগ দিয়ে দেখলাম ওকে। এখন কেমন শান্ত হয়ে আছে। এই শান্ত ইন্তেশার আর একটু আগের ভায়োলেন্ট ইন্তেশারের মধ্যে যেন কোনো মিলই নেই। রাগ উঠে গেলে একদম অপরিচিত একটা মানুষ হয়ে যায়, সে অস্বাভাবিক হয়ে যায়। আমি ভাবি এই জিনিসটা কখন না আমাদের ক্ষতি করে দেয়। ওকে শিখতে হবে রাগ কন্ট্রোল করা।
যে কোনোভাবে হোক শিখতে হবেই। কি তাকিয়ে আছো আমার দিকে? ব্যান্ডেজ করে দিতে দিতে প্রশ্ন করলো। আমি কোনো উত্তর দিলাম না, নিশ্চুপ রইলাম। ও মুখ তুলে চাইলো আমার দিকে। এবার তুমি রেগে গেলে একদম অন্য মানুষ হয়ে যাও, এতটা রাগ কি ঠিক? কিছু কিছু ক্ষেত্রে রাগেরও প্রয়োজন আছে। কিন্তু রেগে গিয়ে ভাঙচুর? আমার কথা শুনে এবার ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। অপরাধী ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ভাঙচুর ঠিক নয়, কিন্তু এতে আমার নিয়ন্ত্রণও নেই। রাগ শান্ত করার জন্য আমাকে এটা করতেই হয়। নিয়ন্ত্রণের চেষ্টা কি করা যায় না? ঠিক আছে, করে দেখব। আমিও তোমার রাগ শান্ত করার একটা উপায় জানি, দেখতে চাও? ও ভ্রু কুচকাল। মুচকি হেসে আমি দুহাত জড়িয়ে ধরলাম ওকে। মাথায় ফু দিতে দিতে বললাম, শুনো, রেগে গেলে বারবার আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে, ঠিক আছে? রাগ এমনিতেই কমে যাবে। অবশ্য রাগ কমানোর কিছু দোয়া আমি জানি, শিখিয়ে দেব। তার চেয়ে বরং দোয়া দরুদ পড়ে তুমি এভাবে আমার মাথায় ফু দিয়ে দিও, সেটা বোধহয় বেশি কার্যকরী হবে। বলতে বলতেই হেসে ফেলল ও। সবসময় দুষ্টুমি মনোভাব, তাই না? না, আমি তো তোমার কথার প্রেক্ষিতে আরো ভালো সাজেশন দিলাম। অবাক হওয়ার ভান করে বলল। ওর দুষ্টুমি আন্দাজ করতে পেরে পেটে চিমটি কেটে বললাম, এত অভিনব সাজেশন লাইফে কেউ দেয়নি। হ্যাঁ, তুমি মানুষটা আসলেই খুব ক্রিয়েটিভ মাইন্ডের। তবে গৌরবের আভা ফুটতে দেখা গেল ওর মুখে। তা দেখে আমার আবারও হাসি পেল। ও আবার হাসি মাখা মুখখানায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল কতক্ষণ। তারপর গালে হাত রেখে নরম গলায় বলল, সরি ফর হার্টিং ইউ সোনা, রিয়েলি সরি। নো, আম সরি ইন্তিশার। সকালের জন্য সরি, সন্ধ্যে রাতের ঘটনাটার জন্য সরি। ওই ব্যাপারটাতে তোমার কোনো ত্রুটি ছিল না, তবে ওই ছোকরার হঠাৎ রূপ বদলের কারণ বুঝতে পারছি না আমি। কি চাই সে? তুমি ওকে চেনো তাই না? খুব ভালো করে। বেশ শান্ত স্বরে বলে ইন্তিশার। আমি অন্যদিকে তাকিয়ে উদাস হয়ে বললাম, কে জানে, এতদিন বাদে ওর মধ্যে অপরাধবোধ। অপরাধবোধ? নো নো, এভরিথিং ইজ নট দ্যাট ইজি। হি ইজ এ ব্লাডি গ্রাউন্ড ফিশ। সুবিধার লোক নয়ও। অপরাধবোধ বলে যে একটা শব্দ হয়, এটা ওর ডিকশনারিতেই নেই। একটু থেমে আবারও বলল,